আজকে রেগুলার উইকলি মিটিং ছিল উপদেষ্টা পরিষদের। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি অর্ডিন্যান্স পাস হয়েছে, ক্যাবিনেটের ডিসিশন হয়েছে এবং আরও কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে। তার মধ্যে একটা নতুন অর্ডিন্যান্সেরও ডিসিশন এসছে। তো এই পুরো বিষয়গুলো নিয়ে মূলত প্রধান যেই ঐতিহাসিক যেই অর্ডিন্যান্সটা পাস হলো সেটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল বলবেন। পরবর্তীতে উনি বলার পরে উনি কোশ্চেন নেবেন, নেওয়ার পরে যে আর অন্যান্য যেগুলো মাইনর ইস্যু ছিল সেগুলো নিয়ে আমি পরে বলবো। বাট আগে এটা খুবই ইম্পর্টেন্ট একটি অর্ডিন্যান্স ছিল, সেটা নিয়ে ডক্টর আসিফ নজরুল কথা বলবেন। আসলে অন্যান্য ইস্যুগুলো মাইনর ছিল না, শফিক বলবে যখন বুঝতে পারবে। আমরা আগে ঘোষণা করেছিলাম, এটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল। নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী, জুলাই অগাস্টে। এখন প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে আর নতুন কোনো মামলা করা যাবে না। আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি। জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। এখন কোনো হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড না, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না, লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে, এটার সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক ছিল না, তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন যদি দেখে যে সত্যি এটা ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, তাহলে মানবাধিকার কমিশন এটা তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন আদালতে। সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মতো করে গণ্য করা হবে। যদি দেখেন যে না, এটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর ধারাবাহিকতায় হয়েছে, তাহলে অবশ্যই এই সংগঠিত অপরাধের জন্য বা সংগঠিত কার্যাবলীর জন্য কোনো অপরাধমূলক দায় দায়িত্ব থাকবে না। অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না,
যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। এই হচ্ছে মূল কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জুলাই অগাস্ট না, কোনো ডেট দেওয়া নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। অগাস্ট কি 5ই অগাস্ট বোঝায়? অগাস্ট বলতে 31শে অগাস্ট বোঝায়। 1 জুলাই থেকে 31শে অগাস্ট। অবশ্যই পারেন, বলেন। এটা আমি জানি না। হ্যাঁ, আপনি এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো, বুঝছেন। আর আমাদের যে দায় মুক্তিটা, এটার পিছনে আমাদের সংবিধানে যদি আর্টিকেল 46 দেখেন, সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন, তারপরে আপনার করা, এনশিওর করা, এই সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে। পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়, এই সাম্প্রতিককালে আরব বসন্তের দেশগুলোতেও, সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে। একটু জানার বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় তো অনেক আমাদের শহীদরাও মারা গিয়েছেন, পাশাপাশি অনেক পুলিশ হত্যার বিষয়টা অনেক সময় বারবার আসে। সেক্ষেত্রে এই যতগুলো হত্যা হয়েছে সেই বিষয়গুলো কি যে তদন্তের বিষয় বলা হচ্ছিল, অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়, সেক্ষেত্রে কি কোনো বিষয়ে আসলে মামলার প্রক্রিয়াতে যাবে না আমাদের শহীদদের হিসেবে বাইরে, যারা পুলিশ হত্যা বা এর বাইরে যারা? আমি আপনাকে বলেছি, রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসাবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ স্কোপ আছে, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে। এই বিধানটাও রাখা হয়েছে। মানবাধিকার কমিশন ইনশাআল্লাহ জানুয়ারি 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অলরেডি বাছাই কমিটি প্রথম মিটিং করেছে। পত্রিকাতে সম্ভবত আজকে বা কালকে বিজ্ঞপ্তি কথা, আমার যতটুকু ক্যালকুলেট আমি করতে পারি, 31 জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং ইনশাআল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছি। এটা ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি ছিল, করা, আজকে এটা হলো। এর মাধ্যমে কতগুলো মামলায় দায় মুক্তি হতে পারে, এই ধরনের কোনো হিসাব কি আপনার কাছে রয়েছে? না, এই ধরনের আমার কোনো হিসাব নাই। এই মামলাগুলো তো অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ থানাতে হয়, তো থানার যে হিসাবটা এটা আমাদের কাছে থাকে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকে। তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করি। আমরা যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করেছি, আমরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একসাথে করেছি। প্রায় 20,000 মামলা উইথড্র হয়েছে, আপনারা জানেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা, যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল। প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। ওনারাও আমাদের একটা সেল গঠন করার চিন্তা করছে, আমরা ওই সেলের কাছে যোগাযোগ করবেন।
সে ধরনের কোনো মামলার সংখ্যা আপনার বলতে মানে এটা তো মানে মামলার সংখ্যা এতই কম দেখেই তো জানা যাচ্ছে না, বুঝছেন না, এতই কম মামলা। আমরা আমাদের সময় এই ধরনের মামলা হয়েছে এরকম নজির খুবই কম, খুবই কম। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার জন্য মামলা হয়েছে আমি ইনফ্যাক্ট একটাও স্মরণ করতে পারছি না। জুলাই গণ অভ্যুত্থানকারী জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে, থাকতে পারে দু একটা। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে, জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে। আমার মনে প্রশ্ন শেষ। রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশনের একটা দরকার, হ্যাঁ বলেন বলেন। জি স্যার, এই যে সরকার ক্যাম্পেইনটা চালাচ্ছে, এটা শফিক ভাই বলেছে যে আইনগত দিক বিশ্লেষণ করেছেন, একটু সুনির্দিষ্টভাবে কি বলা যায় যে এটা আইনগত দিকটা কি, যে সরকার ইতিবাচক? কারণ ইতিপূর্বে আমরা জেনেছি যে এটা ভোটের মাধ্যমে দেওয়া হয় এবং ভোটে জনগণ। আমি আপনাদের গণভোটের কথা একটা বলি। এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না। এই গণভোটটা কিসের দেখেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছে আমাদের প্রধান কাজ তিনটা: সংস্কার, বিচার, নির্বাচন। ঠিক আছে, এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি না। এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন, সব তো সরকারি উদ্যোগেই হয়েছে। তা আমরা মনে করি গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি। আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে, সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু কেউ বলে নাই সংস্কার না। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন। আমি তো খুবই কম মতভেদ দেখি, খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু, সবাই সংস্কারের পক্ষে। এখন আপনার যদি আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক, যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি। আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে 2025 সনে যে অধ্যাদেশগুলো আমরা করেছি, যেই সংস্কারটা আমরা করতে পারবো না, কারণ যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে, সেটা আমরা গণভোটে দিয়েছি। আমরা লোকের কাছে অ্যাপিল করছি, আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না, আমরা সংস্কারের পক্ষে। স্যার, এই যে দায় মুক্তির মাধ্যমে একটা তো আপনার প্রোটেকশন দেওয়া হলো, এই ধরনের এই যে আপনারা যেটা করছেন, এটা ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, এর জন্য কোনো আইনগত বা এরকম কোনো অধ্যাদেশের প্রয়োজনীয়তা মনে করেন কিনা? আমাদের তো এই ধরনের অধ্যাদেশের নজির আছে, আমাদের সাংবিধানিক প্রোটেকশন আছে আর্টিকেল 46-এ, সারা পৃথিবীতে নজির আছে। এখন কেউ দুষ্ট বুদ্ধি থেকে এটাকে আপনার আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থেকে চ্যালেঞ্জ করতে পারে, এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না। গতকালকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা অভিযোগ করা হয়েছে যে পোস্টাল ব্যালটের যেই এই প্রশ্নটা নির্বাচন কমিশন করেন প্লিজ। হ্যাঁ, আমাদের স্ট্রিক্টলি পেরিফেরি নির্ধারণ করে দেওয়া আছে, এখন শেষ সময় আমরা আমাদের এখতিয়ারের বাইরে কথা বলবো না। বড় জোর আমার মন্ত্রণালয়ে প্রশ্ন করতে পারেন, অন্য মন্ত্রণালয়ের বিষয় না। করলাম। স্যার, আমি মাহবুব সৈকত, মাইকেলিতে কাজ করি। গণভোট নিয়ে আপনি প্রশ্নের জবাব দিয়েছেন, আমি একটু অ্যাড করতে চাই। তার হচ্ছে যে আমরা দেখেছি যে সবশেষে সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোই গণভোটের হ্যাঁ পক্ষে তাদের অবস্থান জানিয়েছে, কিন্তু গত 2-3 দিন থেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোটের ন্যায়ের পক্ষেও ব্যাপক প্রচারণা চলছে। এ ব্যাপারে আপনাদের দৃষ্টিতে রয়েছে কিনা, এবং সেক্ষেত্রে এটি নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলাও তৈরি করতে না না না, আমাদের শোনেন,
হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে। এখন আপনি যদি মনে করেন আপনি অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা অব্যাহত রাখতে চান, দেশে বৈষম্য, তারপরে নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন আগের মতোই অব্যাহত থাকুক, আমার কোনো সমস্যা নাই, আপনি বলেন আমি নায়ের পক্ষে আছি, সমস্যা নাই। কিন্তু আমরা কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই, কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা মনে করি যে এটা মানুষের বিবেকবোধের ব্যাপার। 15 বছর আপনারা দেখেছেন শাসনতান্ত্রিক সংস্কার না হলে কি অবস্থা হতে পারে, এটা আপনাদের ব্যাপার। স্যার, বাংলাদেশ ক্রিকেট দলের যে অংশগ্রহণ নিয়ে একটা চলছে, এটা সর্বশেষ অবস্থাটা যদি বলেন, আর আইসিসি নিরাপত্তা ইস্যুতে আইসিসির সাথে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়েছে? আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ওকে, আমি থাকলে আপনি বলেন। হ্যালো, আমাদের আজকে আরো অনেকগুলো এজেন্ডা ছিল। প্রথম 2 নম্বর এজেন্ডা হচ্ছে যে মাইক্রো ফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে ডাক সেবা অধ্যাদেশ 2026-এর খসড়া আলোচিত হয়েছে, এটা সামনের সপ্তাহে মিটিং এ বা তার পরের মিটিং এ আসবে। আর হচ্ছে যে আজকে রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে দি প্রোটেকশন অফ অ্যান্ড কনজারভেশন অফ ফিশ ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO-এর 3টি গুরুত্বপূর্ণ কনভেনশন। 1 নম্বর কনভেনশন হচ্ছে বাংকার কনভেনশন, 2 নম্বর হচ্ছে CLC কনভেনশন এবং 3 নম্বর হচ্ছে রেগ কনভেনশন। এগুলোর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আর লাস্ট যেটা এজেন্ডা ছিল এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ আজারবাইজান and the Government of People's Republic of Bangladesh on exemption of visa requirements for holders of diplomatic, official and service passport. এই শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। তো আমি একটু এলাবোরেট করি যেগুলো হয়েছে। প্রথমটা হচ্ছে যে রেজিস্ট্রেশন একে খুবই আগে আমি একটু বলে দিচ্ছি রেজিস্ট্রেশনটা বলে দেই। এখানে আপনারা আগে যারা সাব রেজিস্ট্রার ছিলেন ওনারা যদি ইমপ্রপার অ্যামাউন্ট অফ ফিজ আদায় করতেন, একদম অরিজিনাল আইনে ছিল এটার দায় দায়িত্ব পড়তে হচ্ছে, ধরেন যে ফিটা দিচ্ছে না বা জাল দলিলের মাধ্যমে ডেভেলপার হোক বা ব্যক্তি মানুষ হোক, যে আপনার ফিটা কম দিচ্ছে তার উপর দায় দায়িত্ব ছিল। তা আমরা অ্যামেন্ডমেন্ট করে সম্পূর্ণ দায় দায়িত্ব সাব রেজিস্ট্রারের উপর আনলাম। তারপর আমরা দেখলাম যে কিছু ক্ষেত্রে তো এমনও হতে পারে যে সাব রেজিস্ট্রার খুব সরল বিশ্বাসে কাজ করেছে, উনি যথেষ্ট আপনার ডিউটিফুলভাবে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু অন্য এন্ডে যে জমি রেজিস্ট্রেশনটা করেছে ডেভেলপার হোক ব্যক্তি মানুষ হোক, সে আপনার কোনো রকম দুর্নীতি অনিয়ম করেছে। এটা যদি সাব রেজিস্ট্রার প্রমাণ করতে পারে যে তার দায় দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে, তখন ওই যেই ফিটা কম আদায় করেছে সেই ফিটা ওই ব্যক্তির থেকে যে কম দিয়েছে তার থেকে আদায় করা হবে। এই সামান্য পরিবর্তনটা শুরু করা হয়েছে। আর ফিশের অ্যাক্টেও আপনাদের একটু বলে দিচ্ছি, শফিক যেহেতু ইলাবোরেশনে যাচ্ছে, আমরা ওই ফিশ প্রোটেকশন প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট, যেটা এখানে সাস্টেইনেবল ওয়েতে যে কোনো অ্যাক্টিভিটি গভর্নমেন্ট যদি কোনো মেজার্স নেয়, এখানে যে ফিশারিজ আছে, আমাদের যে মৎস্য সম্পদ আছে, মৎস্য সম্পদের প্রোডাকশন, মৎস্য সম্পদের উন্নয়ন, মৎস্য সম্পদের কনজারভেশন ম্যানেজমেন্ট সকল ক্ষেত্রে সাস্টেইনেবল ওয়েতে করতে হবে, অর্থাৎ কনজারভেশনাল দিকগুলোর দিকে পরিবেশ সম্মতভাবে করতে হবে। ওই লক্ষ্যে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। মাইক্রোফিন্যান্স কিছু জানি না। আর একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট ছিল হলো মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026। এই প্রস্তাবিত খসড়া এটা অনুমোদন, এটা খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে 35টি ধারা রয়েছে
এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ পূর্বক এখন থেকে মাইক্রো ফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রো ফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এর মধ্যে একাধিক ব্যাংক গঠনের সুযোগ আছে, আর এই ব্যাংকগুলো সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে। আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না, ওইটা আবার রিইনভেস্ট হয়, ওই প্রতিষ্ঠানেই আবার রিইনভেস্টেড হবে এটা। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। ব্যাংকটি 1994 এর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। কোন স্টক এক্সচেঞ্জে এই তালিকাভুক্তি হবে না। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ন্যূনতম 60% ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে এবং অবশিষ্ট 40% অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে। নতুন উদ্যোক্তা গ্রহণের, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে। আর এই ব্যাংকের আর একটা বড় কাজ হচ্ছে নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ মূলধনে বিনিয়োগ করবে। নতুন উদ্যোক্তাগণকে ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে। ব্যাংকটি ফিনান্সিয়াল রিপোর্টিং আইন 2015 এ সংজ্ঞায়িত জনস্বার্থের সংস্থা হিসাবে বিবেচিত হবে। জনস্বার্থ সংস্থা হিসাবে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকটি অর্থ ঋণ আদালত 2003 এর বিধান অনুসরণ করবে, আর এর বোর্ডে 10 জন মেম্বার থাকবেন। আর বাকি যা নিয়ম কানুন সেটা একটা বিধির মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে। আমি আরো যেগুলো শেষ করে নেই, আরো দুই একটা বিষয়। আরেকটা আছে হচ্ছে ডাক সেবা নিয়ে, আমরা আর এটা নিয়ে কিছু বলছি না, কিন্তু হয়ে গেছে বোধহয় সব। হ্যাঁ, আর ইয়েতে যেটা 3টা যে কনভেনশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর ওয়েল পলিউশন ড্যামেজ, এটা প্রোটোকল টু সিএলসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনভেনশন। আর একটা হচ্ছে 2001 ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর বাংকার ওয়েল পলিউশন ড্যামেজ, এটা বাংকার কনভেনশন। এবং 2007 নাইরোবি ইন্টারন্যাশনাল কনভেনশন অন রিমুভাল অফ রেক কনভেনশন। এই পুরো 3টি খুবই ইম্পর্টেন্ট 3টা কনভেনশন। এতকাল আমাদের শিপিং মিনিস্ট্রি এটা আসলে এই 3টা কনভেনশন এত বছর ধরে আছে, কিন্তু এটা আমরা র্যাটিফাই করি নাই, কিন্তু এটা এখন আজকে এটার প্রস্তাব অনুমোদন হলো। এটার ফলে যেটা হবে যে আমাদের সমুদ্র বন্দরগুলোতে আমরা আরো বেশি ফরেন ইনভেস্টমেন্ট বা এটার সক্ষমতা বাড়বে। আর বাংলাদেশে এসে কেউ এসে এখানে যদি আপনি ওয়েল পলিউশন করে, আপনি জানেন অনেক সমুদ্রবাহী জাহাজের থেকে অনেক ধরনের ওয়েল পলিউশন হয়। এবং আর যদি এটা স্যার কি বলবেন এটা নিয়ে? না, এটা আসলে মূলত পরিবেশের দিকটা মাথায় রাখা হয়েছে। অয়েল পলিউশনটা দূর করার কথা বলা হয়েছে। শিপিং ম্যানেজমেন্টের মধ্যে পরিবেশ সম্মতভাবে করার চিন্তা করা হয়েছে। এবং শফিক যেটা বললো, এগুলি করলে আমাদের বন্দরগুলার মানে গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি বাড়বে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য এগুলো ভালো হবে। এই ছিল আজকে। আর যদি প্রশ্ন করেন আমরা জি বলেন। সাত কলেজের স্টুডেন্টরা যেভাবে রাস্তা প্রোটেস্ট করছে এবং এতে সাধারণ মানুষের চলাচলে প্রচন্ড সমস্যা হচ্ছে, এবং একই সাথে আজকে ক্রিকেটাররাও খেলা বয়কট করে বসে আছে। তো সবকিছু মিলে গভর্নমেন্টের আছে আর 1 মাস, নির্বাচনের 1 মাসের কম সময় বাকি আছে। এরকম সময়ে সেই ধরনের প্রেসার আসলে কি ইন্টারনেটকে ভয় দেখানো কিনা, বা আসলে এই ধরনের প্রবলেমগুলো আসলে কিভাবে ফেস করছেন আপনারা? আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। ক্রিকেটেরটা তো খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি।
ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদী, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি, আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। আর রাস্তাঘাট আটকে রাখা, আপনাকে কি বলবো, আমাদের মনে হয় 16 মাসে 2000 16 মাসের মধ্যে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে। এখন আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে, সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না। এখন যদি মনে করা হয়, ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার, আমরা যা বলবো তাই শুনবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে। আজকে একটা পত্রিকায় ছবি দিলাম, একটা ভাইয়ের পা নাই, উনি ক্র্যাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে। তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি, এই ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ, তাহলে কি করার আছে বলেন? তো আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ, আল্লাহর রহমতে আমাদের মেয়াদটা 1 বছর পর শেষ হবে, তারপরে সরি 1 মাস পরে কারেক্ট করছি, 1 মাস পরে শেষ হবে। আমি খুব আগ্রহ নিয়ে দেখবো যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে। ধন্যবাদ। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে 2 দিন ধরে ভোগান্তিতে কার্যত অচল অবস্থা ঢাকার রাস্তায়, এবং কিছুক্ষণ আগেও ঢাকা ইউনিভার্সিটির বাসে ঢিল মেরে ভাঙচুর করছে এই আন্দোলনকারীরা। তো মানে ইমিডিয়েট আপনারা কোনো অ্যাকশনে যাবেন কিনা? সেটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তবে আমার মনে হয় কি, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, আটকে রাখা, এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ দরকার। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে। তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয়। মোহন, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক রয়েছে, কথা হয়েছে, সেটা আসলে কি বিষয় হবে, কখন নাগাদ হতে পারে? এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে ইউএস আসলে 75টি দেশের পাশাপাশি বাংলাদেশকে ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে, এই বিষয়ে সরকার এন্ডোর্স করছে কিনা বা এটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা? আপনার যে দ্বিতীয় বিষয়, এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি যতদূর জানি ওনাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং দেওয়া হবে, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না, ওনারা করবেন। আর জনাব তারেক রহমান সাহেব, উনি সস্ত্রীক বা সপরিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আজকে একটা সৌজন্য সাক্ষাৎ করবেন। তো সৌজন্য সাক্ষাতে তো এজেন্ডা থাকে না, একটা সৌজন্যতাই। এবং এর আগে আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি, আমি যখন বেগম খালেদা জিয়ার যখন আপনার দাফন করা হচ্ছিল, প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন চলে আসছিলাম, তখন উনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়েছেন যেভাবে আপনার সম্পূর্ণ অনুষ্ঠানটা আমরা ম্যানেজ করেছি। আমি জানি না, হয়তো ওই সমস্ত চিন্তা থেকে একটা সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। থ্যাংক ইউ।